সেনাবাহিনীকে এবার শ্রমিকের সঙ্গে তুলনা করলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, ইন্ডি জোট ক্ষমতায় এলে অগ্নিবীর প্রকল্প নাকি ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন রাহুল। জওয়ানদের অপমান মেনে নেয়নি বিজেপি। রাহুলকে চড়া সুরে আক্রমণ করেছেন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। চড়া রোদ কিংবা হাড় কাঁপানো ঠান্ডা, কর্তব্যে অবিচল ভারতীয় সেনা। দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে রাতের পর রাত সীমান্ত পাহারা দিয়ে চলেছেন জওয়ানরা। সেনা জওয়ানদের কাছে দেশবাসী তাদের পরিবার। সেই পরিবারকে বাঁচাতে জওয়ানরা পরোয়া করে না বুলেটের মুখোমুখি হতেও। আর সেই সেনাবাহিনীকেই কিনা অপমান কংগ্রেসের। অগ্নিবীর প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে দেশের বীর সেনাদের শ্রমিকের সঙ্গে তুলনা করলেন রাহুল গান্ধী, যার মোক্ষম জবাব দিয়েছে বিজেপি। अग्निवीर में पता है क्या किया इन्होंने हिंदुस्तान के जवानों को मजदूर बनाया है। हम अग्निवीर को कैंसिल करेंगे और जैसे पहले हुआ करता था वैसे करेंगे। ये सच्चाई है अग्निवीर की। हिंदुस्तान का हर एक युवा जानता है कि अग्निवीर का मतलब हिंदुस्तान के जवानों को मजदूर बनाना है। धन्यवाद। लगता है आपको? क्योंकि अब इनके पास जीतने का और कोई हथकंडा नहीं बचा है। अब ये अफवाहों पर और लोगों को जो है वो भ्रमित करने पर और जो है ये पैसे खिला कर जो है इस तरह की अफवाहें फैलाने पर ये इतना नीचे गिर चुके हैं। तो इनको जो है चाहे वो आरक्षण को लेकर हो, झूठ पे झूठ फैला रहे हैं। कोई एसटी एससी कोई भी जो है वो आरक्षण, ट्राइबल आरक्षण जो है वो रद्द नहीं किया जाएगा। संविधान में कोई चेंज नहीं होगा। बता के जो है सब थक चुके हैं। जो अग्निवीर स्कीम जो है उसके रिलेटेड भी सब जो है गृह मंत्री जी ने जो क्लैरिफाई किया है, फिर भी ये लोग अगर लोगों को भ्रमित कर रहे हैं तो ये समझ आ रहा है कि ये लोग अब पूरी तरह से जो है वो नीचे गिरकर राजनीति करने के चक्कर में है। সেনাকে অপমান যদিও এই প্রথমবার নয়। সাল 2017 দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে সন্দীপ দীক্ষিত প্রয়াত ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতকে রাস্তার গুন্ডা বলে অপমান করেছিলেন। সাল 2019 আন্তর্জাতিক যোগ দিবসে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের যোগ চর্চার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাহুল গান্ধী। ক্যাপশনে লিখেছিলেন নতুন ভারত। সাল 2023 পাকিস্তানের বিরুদ্ধে সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সাল 2024 পুঞ্চে বায়ুসেনার কনভয় জঙ্গি হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করেছিলেন কংগ্রেস নেতা চরণজিৎ সিং চন্নি। 2022 সালের জুন মাসে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাহিনীতে যারা যোগ দেবেন তাদের বলা হবে অগ্নিবীর। যোগ্যতার ভিত্তিতে সর্বাধিক 25% অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। দেশের সেবায় নিয়োজিত অগ্নিবীরদেরই ফের অপমান করে বসলেন রাহুল গান্ধী। এভাবে বারবার সেনাবাহিনীকে অপমান করে রাহুল গান্ধীকে জওয়ানদের মনোবল ভাঙার চেষ্টা করছেন রিপাবলিক বাংলা। পয়লা জুন সপ্তম দফার ভোট গ্রহণ দেশ জুড়ে চলছে তার প্রচার। তারকা প্রার্থী হোক বা হাই ভোল্টেজ কেন্দ্রের প্রার্থী, প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। উত্তরপ্রদেশ থেকে পাঞ্জাব, এমনকি বাংলা থেকে বিহার, উড়িষ্যা থেকে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড থেকে চণ্ডীগড়, দেশের সব রাজ্যের সব লোকসভা কেন্দ্রের সব খবরের আপডেট নিয়ে শুরু করছি রিপাবলিক বাংলার মহড়ান 2024। পয়লা জুন আপনাদেরকে যেমনটা জানালাম যে শেষ দফা অর্থাৎ সপ্তম দফার নির্বাচন। ভাগ্য পরীক্ষা হতে চলেছে 904 জন প্রার্থী। শেষ দফায় 57টি আসনে রয়েছে ভোট গ্রহণ। এমনকি এক নজরে এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাজ্যে কতগুলি কেন্দ্র এবং সেই কেন্দ্রে রয়েছে এই পয়লা তারিখের ভোট গ্রহণ অর্থাৎ সপ্তম দফার ভোট গ্রহণ। আসে উত্তরপ্রদেশ, যেখানে 13টি আসনে রয়েছে নির্বাচন এই 1 তারিখে।
অন্যদিকে পাঞ্জাবে সেখানেও 13টি আসনে নির্বাচন রয়েছে এই সপ্তম দফা নির্বাচন। অর্থাৎ সপ্তম দফা নির্বাচনে ঠিক কোথায় কোথায় কোন কোন জায়গায় এবং সেখানে কটা আসনে নির্বাচন হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে উত্তরপ্রদেশে যেখানে 13টি আসন, অন্যদিকে পাঞ্জাবে সেখানেও 13টি আসনে রয়েছে একেবারে শেষ দফার এই নির্বাচন। এবার আসি পশ্চিমবঙ্গের কথায়। অর্থাৎ পশ্চিমবঙ্গেও এই শেষ দফা নির্বাচনে 9টি আসন অর্থাৎ 9টি লোকসভা কেন্দ্র এবং সেই 9টি লোকসভা কেন্দ্রেই হবে আগামী 1 জুন নির্বাচন, শেষ দফা নির্বাচন। এবার আসি পার্শ্ববর্তী রাজ্য বিহারে। বিহারের 8টি লোকসভা কেন্দ্র, 8টি আসনে ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। 8 তারিখেই ভোটের লাইনে দাঁড়াবেন সেখানকার মানুষ একেবারে শেষ দফা নির্বাচনে। পাশাপাশি ওড়িশায় 6টি আসনে রয়েছে লোকসভা নির্বাচন, অর্থাৎ শেষ দফা নির্বাচন রয়েছে 6টি লোকসভা কেন্দ্রে। পাশাপাশি হিমাচল প্রদেশে 4টি লোকসভা কেন্দ্রে রয়েছে এই 1 জুন নির্বাচন। একই সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও নজর রাখা যাক। ঝাড়খণ্ডে 3টি লোকসভা কেন্দ্র অর্থাৎ বাকি রয়েছে এবং সেই 3টি লোকসভা কেন্দ্রেই কিন্তু সপ্তম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন রয়েছে। শেষ দফা নির্বাচনে প্রার্থীরা তারা মূলত লাইনে দাঁড়াবেন, ভোটের লাইনে দাঁড়াবেন। চণ্ডীগড় 1টি লোকসভা আসনে রয়েছে নির্বাচন। অর্থাৎ এই যে সপ্তম দফার নির্বাচন, শেষ দফা নির্বাচন এবং সেই শেষ দফা নির্বাচনে কোথায় কোথায় মূলত এই নির্বাচনের লাইনে অর্থাৎ ভোটের লাইনে প্রার্থীরা দাঁড়াচ্ছেন এবং একই সঙ্গে ভোটাররা দাঁড়াচ্ছেন তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং এর ঠিক পাশাপাশি এই মহারণে যে একগুচ্ছ খবরও রয়েছে তার মধ্যে অন্যতম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত আর সেই সংবাদ মাধ্যমকেও অপমান করতে শোনা গিয়েছে রাহুল গান্ধীকে। অর্থাৎ এখনো পর্যন্ত থেমে কেউ নেই। রাহুলের ভাষায় সাংবাদিকরা হলেন মোদির চামচা আর চামচি। দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিলেই সাংবাদিকেরা রাহুলের কাছে চামচা হয়ে দাঁড়ায়। आपने नरेंद्र मोदी जी के इंटरव्यू देखे वो जो चमचों वाले इंटरव्यू हैं, देखे नहीं देखे? वहां पे नरेंद्र मोदी जी बैठते हैं, 4 चमचे आ जाते हैं, देखे आपने? শুনলেন রাহুল গান্ধীর ভাষা, সাংবাদিকেরা নাকি মোদির চামচা। আরো একবার শুনুন জনসভা থেকে কি বললেন কংগ্রেসের শেহজাদা। आपने नरेंद्र मोदी जी के इंटरव्यू देखे वो जो चमचों वाले इंटरव्यू हैं, देखे नहीं देखे? वहां पे नरेंद्र मोदी जी बैठते हैं, 4 चमचे आ जाते हैं, देखे आपने? उसमें नरेंद्र मोदी अलग अलग बयान देते हैं। उनसे पूछा, वो एक चमचे ने पूछा, मोदी जी हिंदुस्तान में अमीर लोग अमीर होते जा रहे हैं, गरीब लोग गरीब होते जा रहे हैं, आपकी इस पे क्या राय है? नरेंद्र मोदी जी ने 30 सेकंड सोचा, फिर कहते हैं मैं सबको गरीब कर दूं। আচ্ছা, তাহলে এটাই হলো রাহুল গান্ধীর ভালোবাসার দোকান। ভালোবাসার দোকানে এত বিষ, যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকেও রেয়াত করছেন না রাহুলের যারা পরামর্শদাতা সেই জয়রাম রমেশ কিংবা মল্লিকার্জুন খার্গে, তাকে কি তাহলে সৌজন্য শেখাতে ভুলে গেছেন? সংবাদ মাধ্যমের দোষটা কি? দোষটা হলো তারা দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার দেখিয়েছেন। গত 1 থেকে 1.5 মাসে 71টি ইন্টারভিউয়ের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে চারিদিক থেকে এসেছে প্রশ্নবাণ। এমন নয় যে জল ভাত প্রশ্ন অপেক্ষা করেছিল প্রধানমন্ত্রী মোদির জন্য। চীন থেকে পাকিস্তান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে ইসরায়েল হামাস যুদ্ধ, বিদেশ নীতি থেকে মূল্য বৃদ্ধি কিংবা ইলেকটোরাল বন্ড থেকে সংরক্ষণ, লোকসভা নির্বাচনে যা যা ইস্যু সেই সবই প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রধানমন্ত্রীকে। তৃতীয়বার ক্ষমতায় এসে মোদি সরকারের নীতি বা স্ট্র্যাটেজি কি হবে তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। অন্যদিকে রাহুল গান্ধী, যিনি একটু ইন্টারভিউয়ের মুখোমুখি হননি, যদিও বিদেশের মাটিতে দাঁড়িয়ে একান্ত সাক্ষাৎকার দিতে পেরেছেন, আর সেখানে দেশের নিন্দা করতে কার্পণ্য করেননি রাহুল। প্রশ্ন হলো, যিনি বিদেশে কথা বলতে পারেন তিনি দেশের সংবাদ মাধ্যমকে এত ভয় পাচ্ছেন কেন? রাহুল হয়তো ভুলে গেছেন কংগ্রেসের যিনি চোখের মণি সেই সুপ্রিয়া শ্রীনেত রাজনীতিতে আসার আগে একজন সাংবাদিকই ছিলেন। তালিকায় আরও আছে সাগরিকা ঘোষ কিংবা আশুতোষ, তারাও তো সাংবাদিকই ছিলেন। অবশ্য রাহুল গান্ধী আর কোন দিনই বা ইতিহাস জেনে কথা বলেছেন? তাই এবারও পাপ্পুগিরি জিন্দাবাদ। রিপাবলিক বাংলা।